হঠাৎ করে ভারত আসামের ডিব্রুগড়ে একটা মহড়া চালিয়েছে। মহড়াটা কি? সেটা হলো যে ওখানে যে হাইওয়ে রাস্তা আছে ওই রাস্তার ওপরে তাদের বিমান বাহিনীর বিমান অবতরণ এবং উড্ডয়ন করিয়েছে। প্রশ্ন হলো যে বাংলাদেশের একেবারে সীমান্ত ঘেঁষা অঞ্চলে এই ধরনের মহড়া কেন তারা করতে গেল? আবার সেই মহড়াটা কবে চালিয়েছে? যেদিন বাংলাদেশে 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রশ্ন হলো যে একেবারে নির্দিষ্ট এই দিনটাকে তারা কেন বেছে নিল? খুবই ইন্টারেস্টিং ব্যাপার। অন্য কোনো দিন তারা খুঁজে পেল না। একেবারে 12 ফেব্রুয়ারি যেদিন বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তখন তারা ওই ডিব্রুগড়ে হাইওয়েতে তারা বিমানের মহড়া চালাচ্ছে। এই ধরনের মহড়া চালিয়ে ভারত বাংলাদেশকে আসলে কি কোনো বার্তা দিতে চাচ্ছে? এবং যদি দিতে চায় তাহলে সেই বার্তাটা কি? আমার যেটা মনে হয় সেটা হলো বার্তাটা হচ্ছে বাংলাদেশের নির্বাচনে যে বা যারাই ক্ষমতায় আসুক তাদেরকে বলে দেওয়া যে অতঃপর বাংলাদেশ যদি ভারতের 7 সিস্টার্সের আভ্যন্তরীণ কোনো ব্যাপারে পাকিস্তানের কুপরামর্শে হস্তক্ষেপ করে বা করার চেষ্টা করে, তাহলে এবার ভারত কিন্তু আর শুধুমাত্র সে দেখবে না, ধৈর্য ধরে সহ্যও করবে না, একেবারে কঠিন প্রত্যাঘাত করবে। আমার কাছে মনে হয় এরকমই এই বার্তার উদ্দেশ্য। অথচ যখন নির্বাচন বাংলাদেশে হয়ে গেল এবং বিএনপি ক্ষমতায় আসলো, তখন এই ভারত সরকার কিন্তু অত্যন্ত উষ্ণ অভিনন্দন বাংলাদেশের এই নবনির্বাচিত বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমানকে জানালো। তো যদি উষ্ণ অভিনন্দনই জানাবে, তাহলে ওই একই দিনে তারা মহড়াটা কেন করলো? এখানে আমার যেটা মনে হয়, আসলে ভারত নিশ্চিন্ত ছিল না বা নিশ্চিত ছিল না যে বাংলাদেশে কে বা কারা ক্ষমতায় আসতে যাচ্ছে। যদিও তারা আশা করেছিল যে বিএনপি হয়তো বা ক্ষমতায় আসবে এবং এর জন্য হয়তো তারা নেপথ্যে অনেক কারসাজি, অনেক প্ল্যান প্রোগ্রাম এগুলা সেট করেছিল। কিন্তু তারপরও ফাইনালি খেলাটা কোথায় হবে? বাংলাদেশেই তো। এবং খেলায় অংশগ্রহণকারী কারা? বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার, বাংলাদেশের নির্বাচন কমিশন। সুতরাং ভারত একটা জিনিস চাইল আর বাংলাদেশে সেটা ঘটে গেল, বিষয়টা তো আসলে সেরকম না। উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে উৎখাতের জন্য আমেরিকা তো বহুদিন ধরে মেটিকুলাস ডিজাইন করে আসছিল। সেই 2018 সাল থেকে যতটা শোনা যায়। কিন্তু সেই 2018 সালে তারা কি সফল হয়েছিল? হয় নাই। পরে তারা সফল হলো 2024 সালে। সুতরাং বাংলাদেশে এখন যে নির্বাচন হয়ে গেল, এখানে অবশ্যই ভারত তারা কিছু প্ল্যান প্রোগ্রাম করেছিল এবং তারা চেয়েছিল আওয়ামী লীগ যেহেতু এই নির্বাচনে নাই, সেহেতু অন্তত মন্দের ভালো বিএনপি ক্ষমতায় আসুক। এই জন্যে তারা নেপথ্যে অনেক হয়তো কাজ কারবারও করেছে, অনেক প্ল্যান প্রোগ্রাম হয়তো করেছে। কিন্তু তারপরেও যেহেতু ফাইনাল খেলা খেলবে কারা? বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের নির্বাচন কমিশন। সুতরাং এখানে ভারত যা চাইল সেটা হয়ে গেল, সেরকম তো নাও হতে পারত। আমার মনে হয় যে এই ধরনের একটা অনিশ্চয়তা থেকেই ভারত বস্তুত এটাই বার্তা দিতে চাইল এই মহড়ার মাধ্যমে, অর্থাৎ বিমান অবতরণ এবং উড্ডয়ন মহড়ার মাধ্যমে, যে ঠিক আছে, ভালো কথা, তোমরা যে বা যারাই ক্ষমতায় আসো, অতীতে ভারতের 7 সিস্টার্স নিয়ে যা কিছু করেছ, এই কর্মকাণ্ডটা কশ্চিনকালেও ভুলেও যেন তোমরা করার চিন্তা ভাবনা না করো।
প্রশ্ন হচ্ছে, অতীতে কি বাংলাদেশ কখনো ভারতের এই 7 সিস্টার্স নিয়ে কোনো কিছু করেছিল? অবশ্যই করেছিল। এই বিএনপি যখন 2001 থেকে 2006 সালে ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশের সরকারের সহযোগিতায় বিশেষ করে আসামের উলফা যে বিদ্রোহী গোষ্ঠী, তারা বাংলাদেশে ক্যাম্প করেছিল। সেখানে তারা প্রশিক্ষণ নিত এবং তাদেরকে এই বাংলাদেশের মধ্য দিয়েই অস্ত্রপাতি সরবরাহ করা হতো। তার জাজ্জল্য প্রমাণ হলো ওই যে 10 ট্রাক অস্ত্র যে ধরা পড়েছিল। এবং উলফা গোষ্ঠীর যে নেতা অনুপ চেটিয়া, সেও কিন্তু বাংলাদেশে ছিল। তো এই ধরনের ঘটনা তো অতীতে এই বিএনপির আমলেই হয়েছিল। সুতরাং সেই হেতুই কিন্তু বস্তুত অতঃপর ভারত শুধুই মাত্র আওয়ামী লীগের উপরে আস্থা রেখেছিল। কেন? কারণ আওয়ামী লীগ কখনো এই ভারতের এই বিদ্রোহী গোষ্ঠীকে কোনোদিন আশ্রয় প্রশ্রয় দেয় নাই, কিন্তু বিএনপি দিয়েছিল। আর ঠিক সেই কারণে শেখ হাসিনা বারবার বিনা ভোটে নির্বাচন করে জিতে আসলেও বস্তুত ভারত এই শেখ হাসিনার সরকারকে অকুণ্ঠ এবং সর্বাত্মক সহযোগিতা দিত। এখন প্রশ্ন উঠতে পারে যে এখন হঠাৎ করে এই বিএনপির প্রতি ভারত এত সদয় হলো কেন? আসলে পরিপূর্ণ সদয় হয়েছে বা পরিপূর্ণ আস্থা রেখেছে এটা বলা যায় না, তবে আস্থা রাখতে চায়। কারণ হচ্ছে আর তো কোনো বিকল্প নাই। এই নির্বাচনে আওয়ামী লীগ তো নির্বাচনই করতে পারে নাই। তাহলে এই বিএনপি এবং জামায়াত কাদেরকে এই ভারত আস্থায় নিবে? ভারত দেখল জামায়াত ইসলামকে তো কোনোভাবেই আস্থায় নেওয়া যায় না, কারণ এই বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দলটা, এবং এই দলটা প্রতিটা মুহূর্তে এর নেতাকর্মীরা ভারতের বিরুদ্ধে জিহাদ করার ডাক দেয় এবং এদের সাথে পাকিস্তানের যোগ সাজক সম্পর্ক একেবারে প্রকাশ্য। অতএব এই দলটা মুখে মুখে যত মিষ্ট কথাই বলুক, ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবে যত কথাই বলুক, কিন্তু আখেরে এদেরকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। এরা যদি ক্ষমতায় যায় তাহলে পাকিস্তানের সাথে যোগসাজশ করে তারা ভারতে ঝামেলা করার চেষ্টা করবে। অতএব এদের উপরে কোনোভাবেই আস্থা রাখা যায় না। তাহলে অন্তত মধ্য ডানপন্থী এই বিএনপির ওপর আস্থা রাখা যেতে পারে। এবং সেই হেতু এইবার তারেক রহমানের ওপর তারা একটা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, যে দেখা যাক অতীতে যে ভুল এরা করেছিল এইবার যদি সংশোধিত হয়ে যায় ভালো, অন্তত একটা সুযোগ তো দেওয়া যাক। আমার মনে হয় ভারত এই সুযোগটাই দিতে চাচ্ছে। এখন বাকিটা নির্ভর করবে কিন্তু এই বিএনপি এবং তারেক রহমানের ওপরে। উনি যদি অতীতে যেভাবে বাংলাদেশকে চালিয়েছিলেন এবং ভারতের বিরোধিতা করে নানা রকম কর্মকাণ্ড করেছিলেন, যেগুলো কিন্তু আমরাও জানি আর ভারতের গোয়েন্দা তো খুব ভালো করেই জানে, তাই না? অতএব এই একই কর্মকাণ্ড করলে বাংলাদেশকে তার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। আর তারেক রহমান এখন তো ম্যাচিউরড, এখন তো আর ওই ইয়াং বয়সের মতো আর নাই। এখন তার অনেক অভিজ্ঞতা, অনেক জ্ঞান, জিওপলিটিক্স সম্পর্কে অনেক জ্ঞান তার আছে। ভারত তার এই অভিজ্ঞতা এবং তার এই ম্যাচিউরিটির উপরে আস্থা রাখতে চায়। তারেক রহমান যদি সেই আস্থার প্রতিদান দেয় তাহলে ভারতের সাথে সুন্দর সম্পর্ক হবে এবং তাহলে বাংলাদেশের উন্নতি কেউ ঠেকাতে পারবে না। আর যদি আগের মতোই আচরণ এই বাংলাদেশের পক্ষ থেকে হয়, অর্থাৎ পাকিস্তানের মতো একটা ভিখারি রাষ্ট্রের পরামর্শে, একটা দেউলিয়া রাষ্ট্রের পরামর্শে বাংলাদেশ যদি আবারও ভারতের বিরোধিতায় নেমে পড়ে, তাহলে আর যাই হোক, ওই 2001 সাল থেকে 2006 সালে যখন বাংলাদেশ এই কর্মকাণ্ড করেছিল তখন ভারত কিন্তু কিছুই বলে নাই, চুপচাপ সহ্য করে গেছে। বাট এইবারে যদি ভারতের বিরুদ্ধে বাংলাদেশ ওই একই কর্মকাণ্ড করে তাহলে ভারত যে আর চুপচাপ সহ্য করবে না, সেই মেসেজটা দেওয়ার জন্যই বস্তুত এই আসামের ডিব্রুগড়ে এই বিমান অবতরণ এবং উড্ডয়নের এই মহড়া এই হাইওয়েতে। আমার কাছে অন্তত এটাই মনে হয়। ধন্যবাদ।